গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নামটা যেন একটু বেশি উচ্চারিত হচ্ছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন কূটনৈতিক মহল সবখানেই এখন বাংলাদেশকে নিয়ে আলোচনা। কারণ দীর্ঘ সময় পর বাংলাদেশের একজন প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে নির্বাচিত হয়েছেন। এটি নিঃসন্দেহে দেশের জন্য একটি বড় কূটনৈতিক অর্জন। কিন্তু এই অর্জনের খবর সামনে আসার পর থেকেই আরেকটি প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। এটি কি শুধু একটি সম্মানজনক পদলাভের ঘটনা, নাকি এর পেছনে আরও বড় কোনো আন্তর্জাতিক সমীকরণ কাজ করছে? পৃথিবীর রাজনীতির ইতিহাস বলছে, অনেক বড় ঘটনা প্রথমে সাধারণ খবর হিসেবেই সামনে আসে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় সেই ঘটনাগুলোই আন্তর্জাতিক সম্পর্কের নতুন বাস্তবতা তৈরি করেছে। আর সে কারণেই বাংলাদেশের এই সাম্প্রতিক সাফল্য নিয়েও শুরু হয়েছে নানা বিশ্লেষণ, নানা আলোচনা এবং নানা জল্পনা। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদটি অনেকের কাছে হয়তো আনুষ্ঠানিক বা প্রতীকী একটি দায়িত্ব বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব। কারণ এই মঞ্চেই বিশ্বের প্রায় সব দেশের প্রতিনিধিরা একত্রিত হন, বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করেন এবং আন্তর্জাতিক অগ্রাধিকার নির্ধারণে ভূমিকা রাখেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হবার পর স্বাভাবিকভাবেই দেশের মানুষ গর্বিত। আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এটি শুধু একজন ব্যক্তির অর্জন নয়, বরং বাংলাদেশের কূটনৈতিক অবস্থানের একটি প্রতিফলন। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা হল, এখানে কোনো ঘটনাকে শুধু উপরিভাগ থেকে বিচার করা যায় না। বড় কোনো সাফল্যের পাশাপাশি নতুন প্রশ্নও তৈরি হয়, আর এখন সেই প্রশ্নগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতিসংঘের ভবিষ্যৎ নেতৃত্ব। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবার সময় যত ঘনিয়ে আসছে, ততই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নানান হিসাব নিকাশ। আগামী দিনে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে কে বসবেন তা নিয়ে এখন থেকে চলছে আলোচনা। বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপ্রধান, অভিজ্ঞ কূটনীতিক এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বদের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আসছে। সেই আলোচনার মধ্যেই বিভিন্ন মহলে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও। এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা প্রয়োজন, ডক্টর ইউনূসকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব করার কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া বা ঘোষণা এখনো পর্যন্ত আসেনি। তবে আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি এবং গ্রহণযোগ্যতার কারণে অনেক পর্যবেক্ষক তাকে সম্ভাব্য আলোচ্য ব্যক্তিত্বদের একজন হিসেবে বিবেচনা করছেন। ডক্টর ইউনূসের পরিচয় শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। ক্ষুদ্র ঋণ ধারণাকে বৈশ্বিক পর্যায়ে প্রতিষ্ঠিত করা, দারিদ্র্য বিমোচন করে দীর্ঘদিন কাজ করা এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে একটি শক্তিশালী পরিচিতি তৈরি করেছেন। পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অনেক জায়গাতেই তার পরিচিতি ও যোগাযোগ রয়েছে। ফলে আন্তর্জাতিক নেতৃত্ব নিয়ে আলোচনা হলে তার নাম উঠে আসা অস্বাভাবিক নয়। তবে এখানেই শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতিসংঘের মহাসচিব হওয়া কি শুধু পরিচিতি, জনপ্রিয়তা কিংবা ব্যক্তিগত অর্জনের উপর নির্ভর করে? উত্তর হল না। কারণ এই পদে পৌঁছানোর পথ বিশ্বের অন্যতম জটিল রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এখানে শুধু ব্যক্তিগত যোগ্যতা নয়, প্রয়োজন হয় বৈশ্বিক শক্তিগুলোর সমর্থন, আঞ্চলিক ভারসাম্য এবং জটিল কূটনৈতিক সমঝোতা। বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে অত্যন্ত যোগ্য ব্যক্তিরাও পরাশক্তিগুলোর মতবিরোধের কারণে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে পৌঁছাতে পারেননি। জাতিসংঘের মহাসচিব নির্বাচনেও একই বাস্তবতা কাজ করে। বিশেষ করে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন, এই 5 দেশের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাদের মধ্যে কোনো একটি দেশও যদি আপত্তি জানায়, তাহলে পুরো সমীকরণ বদলে যেতে পারে। এই কারণেই সম্ভাব্য যে কোনো প্রার্থীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই 5 শক্তির আস্থা অর্জন করা। অন্যদিকে রয়েছে আঞ্চলিক ভারসাম্যের বিষয়টি। অনেক কূটনৈতিক বিশ্লেষক মনে করেন, জাতিসংঘের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক একটি অনানুষ্ঠানিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়। ফলে কোন অঞ্চল থেকে পরবর্তী মহাসচিব আসবেন সেটিও গুরুত্বপূর্ণ আলোচনার অংশ হয়ে ওঠে। তবে আন্তর্জাতিক রাজনীতির আরেকটি বাস্তবতা হল, এখানে কোনো কিছুই স্থায়ী নয়। পরিস্থিতি, স্বার্থ এবং কৌশল বদলানোর সঙ্গে সঙ্গে সমীকরণও বদলে যায়। আর এখানেই বাংলাদেশের অবস্থান নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বর্তমান বিশ্বে দক্ষিণ এশিয়া এবং বঙ্গোপসাগর অঞ্চলকে ঘিরে যে ভূরাজনৈতিক প্রতিযোগিতা চলছে, সেখানে বাংলাদেশের অবস্থান অত্যন্ত কৌশলগত।
ভারত মহাসাগর, দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অবস্থানের কারণে বাংলাদেশ এখন বৈশ্বিক শক্তিগুলোর নজরে রয়েছে। বিশ্বের বড় দেশগুলো এই অঞ্চলে নিজেদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা স্বার্থ আরও শক্তিশালী করতে চাইছে। ফলে বাংলাদেশের প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ আগের চেয়ে অনেক বেশি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। একদল বিশ্লেষক মনে করেন, বাংলাদেশের সাম্প্রতিক এই আন্তর্জাতিক সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিনের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার একটি স্বীকৃতি। তাদের মতে, জলবায়ু পরিবর্তন, শান্তিরক্ষা কার্যক্রম, টেকসই উন্নয়ন, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ দক্ষিণ সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুগুলোতে বাংলাদেশ গত এক দশকেরও বেশি সময় ধরে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান বিশ্বের কাছে একটি শক্তিশালী পরিচয় তৈরি করেছে। আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে বাংলাদেশের শান্তিরক্ষীরা পেশাদারিত্ব, দক্ষতা এবং মানবিক দৃষ্টিভঙ্গির জন্য আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ধারাবাহিকভাবে সোচ্চার অবস্থান নিয়েছে এবং উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। বিশ্লেষকদের মতে, বহুপাক্ষিক কূটনীতির এই ধারাবাহিক উপস্থিতি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা বাড়িয়েছে। ফলে আজ যখন জাতিসংঘের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্ব পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হয়েছে, তখন অনেকেই এটিকে একটি দীর্ঘ কূটনৈতিক যাত্রার স্বাভাবিক এবং যৌক্তিক ফলাফল হিসেবেই দেখছেন। তাদের যুক্তি হল, আন্তর্জাতিক রাজনীতিতে বড় কোনো অবস্থান হঠাৎ করেই অর্জিত হয় না। এর পেছনে বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ক, আস্থা, গ্রহণযোগ্যতা এবং সক্রিয় কূটনৈতিক অংশগ্রহণ কাজ করে। আর সেই বিবেচনায় বাংলাদেশের বর্তমান অবস্থানকে তারা দেশের বৈশ্বিক মর্যাদা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই দেখছেন। অন্যদিকে আরেকটি পক্ষ মনে করে, বিশ্ব রাজনীতির বড় খেলোয়াড়দের কৌশলগত স্বার্থকে এই আলোচনার বাইরে রাখা যাবে না। তাদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে বড় কোনো পরিবর্তন কখনোই একক কারণে ঘটে না। এর পেছনে থাকে বহুস্তরীয় রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক স্বার্থ এবং কৌশলগত হিসাব। সত্যিকার অর্থে কোন বিশ্লেষণটি বেশি বাস্তবসম্মত তা হয়তো এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তার প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিকভাবে আরও বেশি গুরুত্বের সঙ্গে দেখা হবে। এটি যেমন সুযোগ, তেমনি দায়িত্বও। একদিকে রয়েছে বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বাড়ানোর সম্ভাবনা, অন্যদিকে রয়েছে বৈশ্বিক শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যে নিজেদের স্বার্থ রক্ষা করার চ্যালেঞ্জ। আজ বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হল, কিভাবে আন্তর্জাতিক সম্পর্কের এই জটিল বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখা যায়, কিভাবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিশ্বের বিভিন্ন শক্তির সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখা যায়, কিভাবে বিশ্বমঞ্চে দেশের অবস্থান আরও শক্তিশালী করা যায়, আবার একই সঙ্গে স্বাধীন কূটনৈতিক অবস্থানও ধরে রাখা যায়। এই প্রশ্নগুলোর উত্তরই আগামী দিনের বাংলাদেশের কূটনৈতিক পথ চলা নির্ধারণ করবে। তবে একটি বিষয় নিশ্চিত করে বলা যায়, নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন ক্ষমতার কেন্দ্রে এখন বাংলাদেশের দিকে নতুন করে নজর দেওয়া হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। কিন্তু এই মুহূর্ত কি কেবল কূটনৈতিক সাফল্যের গল্প হয়ে থাকবে, নাকি বিশ্ব রাজনীতির আরও বড় কোনো অধ্যায়ের সূচনা করবে, সেটি সময়ই বলে দেবে। আর সেই উত্তর জানার জন্য আগামী দিনের আন্তর্জাতিক রাজনীতির দিকে নজর রাখতেই হবে। কারণ বিশ্ব কূটনীতির এই মঞ্চে আজ বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব নিয়ে। আর সেটি হয়তো এই পুরো ঘটনার সবচেয়ে বড় বার্তা।